তো যে মমতা ব্যানার্জি নিজে কে বিজেপির চরম বিরোধী বলছিল, তার দলের বিধায়ক মিনাজুল আরফিনের এর ক্ষমতা হবে নাকি রাস্তায় এসে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। কিন্তু তখনও আপনারা পাবেন কি বিজেপির মুখ্যমন্ত্রী, যাকে আমি শুভেচ্ছা বার্তা দিচ্ছি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, কালকে বেআইনি কাজ, জনবিরোধী কাজ, আমাদের ধর্মীয় সম্প্রীতি, এলাকার উন্নয়ন যদি না হয়, তার বিরুদ্ধে লড়াই করার জন্য সবার আগে কিন্তু ভিক্টোরি দাঁড়িয়ে থাকবে। এটা এই জন্য আপনাদেরকে বলে, একজন নেতার কাজ মানুষের অধিকারকে রক্ষা করার কথা বলবে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার জন্য লড়বে, আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য লড়বে। তাই আপনাদের কাছে একটাই আমি বলতে চাই যে আপনারা এখন নিজের নিজের এলাকায় যাবেন, কারো সঙ্গে কোনো আমাদের তরফ থেকে ঝগড়া ঝাঁটি, কোন রকম কোনো অন্যায় অত্যাচারে আমরা যাব না। আমরা শান্তিতে আমাদের নিজস্ব কাজ যেগুলো আছে আপনারা করবেন। পার্টির আগামী দিনে যে সাংগঠনিক কাজ হবে সেইগুলো যখন জানানো হবে তখন আপনারা আসবেন এবং সেই লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে, কর্মসূচির মধ্যে দিয়ে হবে গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে। সেখানে আমরা সবাই মিলে আগামী দিনে আবার বর্তমান সরকার কি করছে না করছে তার বিরুদ্ধে আমাদের আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি ঠিক হবে, সেই কর্মসূচির উপরে আমরা কাজ করব। পাশাপাশি আমি এটা বলতে চাই যে আজকে যে রাজ্যে দুজন আমাদের কংগ্রেসের বিধায়ক জিতেছেন, একজন ফারাক্কা থেকে আর একজন মুর্শিদাবাদ থেকে, সেই দুজনকে আমি যে জিতেছেন তাদেরকেও আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু যারা হেরেছে 294টার মধ্যে 292টা সিটে আমরা হেরে গেছি। এই হারা তালিকার মধ্যে যদি যে ভোটের তালিকা দেখবেন কারা কত ভোট পেয়েছে, তার মধ্যেও 1 নম্বর স্থানে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী আর 2 নম্বর স্থানে হচ্ছে চাকুলিয়া বিধানসভা। তো 1 নম্বর 2 নম্বরে এখনো আমরাই আছি। সেই লড়াইটা করার জন্য নেতৃত্বকে, কংগ্রেসের নেতাদেরকে ভাবা উচিত। আমি এখানে এই কথাটা এই জন্য বলছি কি এটা আমরা যারা এখানে আছি তার মধ্যে কংগ্রেসের রাজ্যের নেতা আমি আছি, কিন্তু আগামী 13 তারিখে কংগ্রেস পার্টি একটা পিসিসিতে মিটিং ডেকেছে পরশুদিন। সেই মিটিং এ আমি চলে যাব। সেই মিটিং এ আমি এই প্রশ্নটা রাখবো কি যেখান থেকে কংগ্রেস ভোট পাচ্ছে, যে নেতারা ভোট সংগ্রহ করছে, যার প্রতি মানুষের আস্থা আছে, যারা জনগণের কাছে নেতা হিসাবে গ্রহণযোগ্যতা অর্জন করছে, তাদেরকে দিয়ে রাজ্যে নেতৃত্ব দেওয়ার জায়গা তৈরি করে দিতে। তারা যদি নেতৃত্ব দেয় তাহলে মানুষের ভরসাটা পাওয়া যাবে। সেই দাবি যেটা এখানে উঠলো, কালাম সাহেব বললো, আমি সেই প্রস্তাব ওখানে রাখবো। আর একটা জিনিস আমি দেখছি হিন্দু মুসলমানের চর্চা খুব হচ্ছে। হিন্দুরা বিজেপিকে ভোট দিচ্ছে, মুসলমানরা মমতাকে ভোট দিচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? হিন্দু ভোট বিজেপিকে, মুসলমান ভোট মমতাকে। তো হিন্দুরা ভোট দিচ্ছে হিন্দুকে, হিন্দুর নেতাকে মনোজ জৈন, হিন্দুর নেতাকে শুভেন্দু অধিকারী, হিন্দুর নেতাকে মোদী। তো হিন্দুরা বিজেপির নামে ভোট কিন্তু হিন্দুকে দিচ্ছে, কোন মুসলমানকে ভোট দিচ্ছে। কিন্তু মুসলমানরা মুসলমানের নামে আবার ভোটটা দিচ্ছে হিন্দুকে। মুসলমানরা মুসলমান নেতাকে ভোট দিচ্ছে না। মুসলমানদের যদি যোগ্য নেতৃত্ব দেখতে হয় তাহলে চাকুলিয়াতে মুসলমানের হয় ভিক্টর আজকে না মুসলমান হতে পারছে না, হিন্দু হতে পারছে। হ্যাঁ, মুসলমানরা বলছে গেলে মোদি সে লড়ুয়া হবে, বিজেপি রুখা হবে, বিজেপি রুখতে গেলে আবার কাকে? মমতাকে ভোট দিতে হবে। মানে
মুসলমানের ভোটও হিন্দুর কাছে, হিন্দুর ভোটও হিন্দুর কাছে। তাহলে মুসলমানরা যে মমতাকে মুসলমান ভেবে ভোটটা করছে, তাহলে আজকে ভেবে দেখুন কি 2011 সালে যখন বামফ্রন্ট সরকার চলে যায়, তখন পশ্চিম বাংলায় বিজেপি শূন্য ছিল, বিজেপি শূন্য ছিল। বাম সরকার যখন যায়, মমতা ব্যানার্জি এসে বলল আমি মুসলমান মুসলমান করতে লাগলো, মুসলমানকে তোষণ করি, মুসলমানকে ভালোবাসি, ইনশাল্লাহ মাশাল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করে দিল। তাতে মুসলমানরা তার প্রতি একটু ঝুঁকে গেলেন এবং মমতা ব্যানার্জি আসার পরে আজকে সরকার থেকে চলে যাওয়ার 15 বছরের পরে যখন উনি চলে যাচ্ছেন, যেখানে বিজেপি শূন্য ছিল এই রাজ্যে, সেখানে বিজেপিকে সরকারে বসিয়ে মমতা ব্যানার্জি যাচ্ছেন। আর মুসলমানরা বলছেন ও বিজেপির সঙ্গে লড়াই করছে। আরে বিজেপির সঙ্গে যদি কেউ লড়াই করে থাকে, সে লড়াইটা করেছে কংগ্রেস। কংগ্রেস বিজেপিকে পশ্চিমবাংলায় ঢুকতে দেয়নি। কংগ্রেসের তিনটে মুখ্যমন্ত্রী ছিল, কোন মুখ্যমন্ত্রীর আমলে বিজেপি এখানে তার একটা ফুলের বীজ ফুটাতে পারেনি। বাম আমলে 34 বছরে বিজেপি ঢুকতে পারেনি। আর মমতার মাথায় বসে বিজেপি এখানে এসে এখন হাঁটছে, আর এরা বলছে গন্ধ ছড়াচ্ছে, তো বলছে ওই আমাদের নেত্রী। এটা বোকা বানাচ্ছেন, এটা বুঝতে পারছেন। আবার এখন মমতা ব্যানার্জি গান গাইছে কি বিজেপিকে রুখতে গেলে পশ্চিম বাংলায় এখন সবাই আমার সঙ্গে চলে আসো, এখন বাম চলে আসো, কংগ্রেস চলে আসো, এখন সিপিএম সিপিআই ফরওয়ার্ড ব্লক যত আছে সবাইকে চলে আসো, সবাইকে নিয়ে নাকি এখনো বিজেপিকে তাড়াবে। আরে বিজেপিকে খাল কেটে কুমির ডেকেছো তুমি, এখন কুমির তোমাকে কামড়াচ্ছে, এখন আমাদেরকে বলছো বাঁচাও। এখন আমাদেরকে বলছে বাঁচাও। এইটাই ভাবা উচিত। এই কথাটা বলছি এই জন্য, এখন আপনারা অনেক কেউ খুশি হয়ে গেছে, অনেক কেউ বলছেন কে আমরা হেরে গেছি, তো হেরে গেছি, কিন্তু আমরা খুশি আছি, কেন সরকার চলে গেছে, আছে তো। অনেক কেউ আবার বলছে ঘর পুড়েছে তো পুড়েছে, মশা তো মরেছে, কে এই কথাগুলো বলছেন তো। কিন্তু ঘর পুড়েছে মশা মরেছে, কিন্তু খটমল ঢুকে গেছে, এটা মাথায় রাখবেন। এখন ঘর পুড়েছে মশা মরে গেছে, কিন্তু খটমল আছে না, এখন খটমল ঢুকে গেছে। আর মশা তো ভিনভিন করে, কিন্তু খটমল ঘুমালেই কাটবে, রক্ত চুষে নেবে বিছানায় যে ঘুমাবে। এই জন্য এখন বর্তমান যে রাজনীতির অবস্থা তৈরি হচ্ছে না, সেখানে যে খটমল গুলো আছে, যেখানে আপনারা যদি রাজনীতিগতভাবে ঘুমিয়ে থাকেন, তাহলে আপনাদের শরীরে রক্ত থাকবে না। কিন্তু এটা ভালো করে বুঝে নিন, এটা ভালো করে বুঝবেন। খটমল কিন্তু যখন আপনি বিছানায় ঘুমাবেন তখনই আপনার রক্ত চুষে নেয়। তো এইটাই হচ্ছে এখন খটমল চলে এসছে, বিজেপি হচ্ছে খটমল। আর এই খটমল এখন যদি আপনারা রাজনীতিগতভাবে সচেতন না থাকেন, রাজনীতিগতভাবে নিজেকে জাগিয়ে না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শরীরে রক্ত থাকবে না। সেই জন্য নিজের শরীরের রক্ত বাঁচাতে রাজনীতিগতভাবে আপনি সচেতন হন, রাজনীতিগতভাবে জেগে থাকেন, এটাই আপনাদের কাছে আমি বলতে চাই। আর এখন পরিস্থিতি আমাদের এলাকায় রাজ্যে যে থমথমে আছে, এখন আপনারা খুশি হচ্ছেন আর একটা জিনিসকে দেখে। এখন অনেক লোক বলে কংগ্রেসে আসবে, বলছে চার দোকানে বলছে যারা ভোট দেয়নি তারা বলছে আমরা ভুল করেছি, এই সময় ভিক্টরকে জিতানো ভালো ছিল, বলছেন তো। হয়তো আজকে এখানে অনেক লোক হয়তো এসে পিছন দিক থেকে দাঁড়িয়ে শুনছেন যারা আমাকে ভোট দেন না, এমনও হতে পারে। কেউ এসে এখানে দাঁড়িয়ে শুনছেন, এখন ভাবছেন কিনা ভোটটা দিনই ভুলেছে, কিন্তু ভোট দেননি, কে জিতলো কে হারলো সেটা বড় ব্যাপার নয়। রাজনীতিতে ভোট হয়ে গেছে, জিতে গেছে, কেউ হেরে গেছে।
এখন অনেক কেউ খুশি হচ্ছেন এই ভেবে এখন অনেক লোক তৃণমূল ছেড়ে চলে আসবে কংগ্রেসে, আসবে, তাতে আমার কোনো নেই, অসুবিধা নেই, তৃণমূল ছেড়ে চলে আসবে। কিন্তু তৃণমূল ছেড়ে যখন চলে আসবে তো সেটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, বিশেষ করে তৃণমূল থেকে যখন ছেড়ে আসবে লোক আপনার অঞ্চলে, আজকে অঞ্চলে যখন লোক আসবে তো ওই লোকগুলো যখন আসবে তো তাদের নেতা হিসাবে যারা আসবে সে তো তাদের নেতা থাকবে, আর আমাদের লোকে যারা আছে তাদের কাছেও এসে যদি তারাই নেতা হয় তাহলে আপনারা নেতা থাকবেন না। এটা ভালো করে বুঝবেন, এটা ভালো করে বুঝবেন। খুব লাফাচ্ছেন রাজনীতিতে, যদি একটা জিনিস হয় তার বিপক্ষে হয় না, সমাজ কি বলে ওটাকে, নিউটনের থার্ড ল একটা আছে, ওই কি বলে, ঢিলটি মারলে পাটকে লাগবে, এটাই গল্প। তো এখন বলছেন আসবেন, আমিও জানি আসবে, সারা জেলা জুড়ে আমাকে ফোন করে যাচ্ছেন কি আমরা আপনার সঙ্গে বসবো, মানে বসবেন এখন 1-2 মাস যাক, তারপরে এখন 2 মাস দেখি বিজেপি কি করছে, আর 2 মাস 3 মাস যাক না, তারপরে দেখা যাবে। কিন্তু আপনাদের যারা এখানে নেতা, নির্বাচনে কি করেছেন না করেছেন, কে ভোট করাতে পেরেছেন কে করাতে পারেননি, কত ভোট পেয়েছি কত ভোট পাইনি, সেই নিয়ে আর আমি কোনো আলোচনা আপনাদের সঙ্গে করছি না। কিন্তু আপনি আপনার অঞ্চলে নেতা আছেন, আপনার বুথে আপনি নেতা আছেন, এখন যদি ওখানে তৃণমূলে নেতা আপনার অঞ্চলে যোগদান করে আর সে যদি তার দল বল নিয়ে আপনার সঙ্গে যোগদান করছে আপনার অঞ্চলে, আর সেখানে সে এসে আপনারও নেতা হয়ে যাবে, তাহলে কালকে আপনি অভিমান করবেন কেউ আসলো ও নেতা হয়ে গেল, আমি তো আর আমাকে তো কেউ পুছেই না। তো রাজনীতিতে কেউ কাউকে পুছে না, রাজনীতিতে জনসমর্থন যার কাছে সেই নেতা, এটাই মাথায় রাখবেন। আপনাকে আপনার জনসমর্থন আপনাকে ধরে রাখতে হবে, আপনি নেতা আপনাকে প্রমাণ করতে হবে, কোন দল আপনাকে নেতা করে দিতে পারে না। তার একটা জ্বলন্ত উদাহরণ আমি নিজে আছি। আমি নিজে যখন আমি ফরওয়ার্ড ব্লক দল আমরা ত্যাগ করি এবং ফরওয়ার্ড ব্লক দল থেকে যখন আমরা কংগ্রেসে এসেছিলাম, তো কংগ্রেসে আসার পরে এখানে আমাদের ফরওয়ার্ড ব্লকের যত আমরা সাথী ছিলাম আমাদের সবাই এসে কংগ্রেসে যোগদান করেছিলাম। তখন আমাদের লোকের কাছে আমি নেতা, এবং কংগ্রেসে যখন যোগদান করলাম কংগ্রেসের লোকগুলো আমাকে নেতা হিসেবে গ্রহণ করলো। আমি কংগ্রেসে আসার পরও কিন্তু আমি নেতা। আর মুস্তফা সাহেব এখানে নেতা ছিলেন দীর্ঘদিনের, কিন্তু মুস্তফা সাহেব আর নেতা থাকতে পারলেন না, উনি নিজেকে সরিয়ে নিতে হলো, যে কোনো কারণে উনি চলে গেলেন। তার মানে কে, আমি ওনাকে কিছু না বললে উনি নিজের নেতৃত্ব রক্ষা করতে পারেননি বলে আমার কাছে ওনাকে সরে যেতে। তো ওইটাই আপনাদের সঙ্গে ঘটবে। কিন্তু এখন বলছেন আমি নেতা, আপনার পরিচয় ভিক্টরের সঙ্গে হতে পারে, আপনি আসলে ভিক্টর আপনাকে চিনবে, আপনাকে বসতেও দেবে, কিন্তু এখান থেকে যখন উঠে যাবেন আপনার গ্রামে গিয়ে আপনার অঞ্চলে গিয়ে যদি আপনি নেতা না নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভাবছেন যে লোকগুলো আসবে, তো ওখান থেকে লোকের সঙ্গে তার অঞ্চলের নেতাও আসবে, তার বুথের নেতাও আসবে, তার কর্মীও আসবে, সে যদি আপনার থেকে বড় সমর্থন নিয়ে চলে আসে, তাকে লোক যখন নেতা মানতে আরম্ভ করবে, তাহলে আপনি আর ওখানে নেতা থাকবেন না। তখন ওই অভিমান, রাগ, আমাকে পোছে না, আমাকে তো পাত্তাই দেয় না, এগুলো বলে কিছু লাভ হবে না। এটা বাস্তব রাজনীতিটাকে বুঝবে। সেই জন্য আপনাদের এখন সময় আছে, আপনারা নিজের রাজনীতিকে নিজের মতন করে সাজান। আপনি নেতা ভোট লড়ার জন্য নয়, কিন্তু আপনি যে নেতা বুথের, আপনি অঞ্চলের নেতা, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এই লড়াইটা আপনার। এখন কেউ আমার আজাদ বলছে কি আমি রিজাইন করে দিচ্ছি। রিজিগনেশন ইজ নট আ সলিউশন। রিজিগনেশন কোনো সমাধান হতে পারে না।
আমি নির্বাচনে হলো আমি পারলাম না, আমি রিজাইন করে দিলাম। রিজাইন করলে সমাধান হয় না, তাহলে আমিও হেরে গেছি, আমি জিততে পারিনি, আমি রিজাইন করে দিচ্ছি দল থেকে, এটা কোনো সমাধান হলো? সমাধান হবে কি যেখানে আমি পারিনি, কেন পারিনি সেটা অঞ্চলে বসে সেটা ঠিক করে তার ত্রুটি খুঁজে বের করতে হবে যে আমি কি কারণে পারিনি, কোথায় আমাদের ভুল ছিল, সেটাকে ভুলগুলোকে সংশোধন করে আগামী সামনে আমাদেরকে কিভাবে ওখানে শুধরাতে হবে, যে জায়গায় আমরা পৌঁছাতে পারিনি ওখানে কিভাবে পৌঁছাতে হবে। আমি 9 মাস আগে থেকে আমাদের ব্লকের সমস্ত নেতাদেরকে ডেকে বলেছিলাম, 9 মাস হয়ে গেল, যে আমাকে আপনারা বুথ কমিটি করে দিন, প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথের কমিটি করুন, যতগুলো পারবেন করে জমা দিন, যেখানে হবে না ওখানে গিয়ে করতে হবে।